আসসালামু আলাইকুম। ইলম অর্জন লেখার হাত জাকিয়া আবেদিন বিথি। পর্ব 11। মুস্তাকিন প্রায় 15 মিনিট যাবৎ কড়া নীরবতা পালন করছে। হাসিব মুস্তাকিনকে দেখে কখনো এতটা অবাক হয়নি, ভাবতেও পারেনি হাসিবের কথাটায় মুস্তাকিন এতটা অবাক সূচক রিয়েকশন দেখাবে। আচ্ছা দেখাবে ভালো, তাই বলে এতক্ষণ ধরে ডেকেই যাচ্ছি, আর সে নিস্তব্ধ। মুস্তাকিনের এমন অবাক হওয়া দেখে হাসিব নিজেই অবাক হচ্ছে। হাসিব বলল, দেখ, তুই যদি এখন আমার কথার উত্তর না দিস তো সত্যিই আমি তোকে মাইর শুরু করব। উফ, কিছু বলবি তুই? কিছুটা ধমকের স্বরে। মুস্তাকিন বলল, আচ্ছা হাসিব, তুই এমন একটা কথা কি ভেবে বললি বলতো? আমি তো ভেবেই পাচ্ছি না। হাসিব বলল, এত অবাক হবার কি হলো? আমি কিন্তু সত্যিই বুঝলাম না মুস্তাকিন। মুস্তাকিন বলল, কথাটা অবাক হবার মতোই বলেছিস তুই। তুই তো জানিস আমি কেমন, আর তাছাড়া ও হচ্ছে আমার স্টুডেন্ট। আই ক্যান নট ডু দিস হাসিব। হাসিব বলল, সো হোয়াট? অবভিয়াসলি ইউ ক্যান ডু দিস। হাদিসে কোথাও বলা নেই যে ছাত্রীকে বিয়ে করা জায়েজ না। মুস্তাকিন বলল, সেটা বলা না হোক, কিন্তু তুই বুঝতে পারছিস না কেন? হাসিব বলল, আমি বুঝতে পারছি না, নাকি তুই বুঝেও না বোঝার অভিনয় করছিস? রায়হান, তুমি কিছু বলছো না কেন? রায়হান বলল, আমি কি বলবো, বুঝে উঠতে পারছি না ভাইয়া। সত্যি বলতে, হঠাৎ আপনার মুখে কথাটা শুনে আমিও বেশ অবাক হয়েছি। হাসিব বলল, উফ, আচ্ছা থাক তোরা, তোদের অবাক হওয়া নিয়ে। আমি যাচ্ছি তোর মায়ের সাথে কথা বলতে। আন্টিকে এখনই ফোন দিয়ে সব বলবো আমি। মুস্তাকিন বলল, না না দোস্ত, প্লিজ মাকে এখনই কিছু বলিস না প্লিজ। হাসিব বলল, এতক্ষণে আয়েশা নিশ্চয় বলে দিয়েছে, আমি না বললে কি হোক? কথাটা কিছুটা বিড়বিড় করেই বলল। মুস্তাকিন বলল, বলে দিয়েছে মানে? তার মানে কি? উফ, তোরা দুজন মিলে কি চাচ্ছিস বলতো? হাসিব বলল, আমরা চাচ্ছি তুই সারাকে বিয়ে কর। সারাকে আমি পার্সোনালি না চিনলেও আয়েশার মুখে যতটা শুনেছি, সারার এখন তোর মতোই একজনকে দরকার। তুই পারবি ওকে ইসলামের সব বিষয়ে অবগত করতে, ওকে ইসলামের আলোয় আলোকিত করতে? মুস্তাকিন বলল, আমার মতো অনেকেই আছে হাসিব, তুই বোঝার চেষ্টা কর। আমার দিকটাই কেন ভাবছিস শুধু? সারার একটা চাওয়া পাওয়া আছে, সেটা ভুলে যাচ্ছিস কেন? হাসিব বলল, আয়েশা সারার সাথে কথা বলবে। আর শোন, তুই কেন এত ভয় পাচ্ছিস? রাইসা ভাবি মানে রাইসার ব্যাপারটা নিয়ে? মুস্তাকিন বলল, শোন, ও কেনই বা একজন বিবাহিত ছেলেকে বিয়ে করবে? বড়লোক বাবার মেয়ে, পড়াশোনায় ভালো। কোন দিক দিয়ে আমাকে তোর সারার যোগ্য মনে হয় বলতো? হাসিব বলল, দিনদারিতার দিক থেকে। আর তুই নিজেকে এত ছোট করে দেখছিস কেন? তুই কম কিসে? ভালো জব করিস, দেখতে শুনতেও ভালো। আর তোর অতীতে যা ঘটেছে, এতে তোর তো কোনো দোষ নেই, তাহলে কেন এটাকে নিজের খুঁত মনে করিস তুই? মুস্তাকিন বলল, আমি মনে করা না করার সঙ্গে কিচ্ছু যায় আসে না, অন্য সবাই তাই মনে করবে। আর তুই বুঝেও কেন বুঝছিস না বলতো? রায়হান বলল, হাসিব ভাই, আমি বলি কি, এখন এসব কথা থাক। আজ আপনার বিয়ে, এসব আমরা পরে আলোচনা করব না হয়। আর আন্টি আপনাকে একবার ডেকে গেছে, সেই কখন। আপনি বরং দেখা করে আসুন। আর স্যার, আপনি শান্ত হন, ঘাবড়ানোর কিছু নেই। আপনি ঠান্ডা মাথায় ভাবুন, দরকার হলে ইস্তেখারা করবেন। সমস্যা কি? বেশ গাম্ভীর্য আর দক্ষের মতো কথাগুলো বলল। মুস্তাকিন বলল, হাসিব যা, আন্টি কি বলছে শুনে আয়। হাসিব আর কিছু না বলে নিঃশব্দে ঘর থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে জানালো, বিকেলে আসরের নামাজের পরেই সবাই ও বাড়িতে রওনা হবে, এসব জানাতেই তাকে ডেকেছিল। মুস্তাকিন ভীষণ ভীতু হয়ে আছে, ভাবছে মা তো সকাল সকাল ওই বাড়িতে চলে গেছে। আয়েশা খুব জোর দিয়ে হাসিবকে জানিয়েছে যেন হাসিবের চাচাতো বোনের সাথে মুস্তাকিনের মাকেও পাঠিয়ে দেওয়া হয়। আয়েশা তাহলে একটু অগ্রিম আদর যত্ন করতে পারবে।
না হলে সবার সাথে গেলে লোকভিড়ের ব্যস্ততায় সম্পূর্ণ সম্মাননা দিতে পারবে না। মুস্তাকিনের চিন্তা তো অন্য জায়গায়। একটু আগে হাসিবের কথা শুনে মনের মধ্যে একটা ভয় গেঁথে গেছে। আয়েশা যদি মাকে সারার কথা বলে, আর মা আমার বিয়ে নিয়ে যা মরিয়া হয়ে আছে, কে জানে কি করে, মাকে বিশ্বাস নেই। কিন্তু মা নিশ্চয় এত বড় ভুল করবে না। মাকে তো বলেইছি যে আমি দিনদার মেয়ে বিয়ে করতে চাই, আর সারা তো এই ডিজিটাল সংস্কৃতির মডার্ন মেয়ে। না, এত চিন্তা করে কাজ নেই। মা সারাকে দেখেই বুঝে যাবে সারা দিনহীন, আর সেটা দেখেই মা এমন চাওয়া থেকে নিজেকে দূরে সরাবে ইনশাআল্লাহ। রায়হান বলল, স্যার স্যার কি এত ভাবছেন বলুন তো, সেই কখন থেকে ডাকছি। মুস্তাকিন বলল, না তেমন কিছু না, কতটা বাজে রায়হান দেখো তো। রায়হান বলল, এই তো 3:57 বাজে। মুস্তাকিন বলল, আসরের সময় তো চলে এলো, হাসিব কোথায়? রায়হান বলল, আমাদের ভাবি কল দিয়েছে, তার সাথেই গুজুর গুজুর ফুসুর ফুসুর করছে, হা হা হা। মুস্তাকিন মুচকি হাসি হেসে নিজেকে নিয়ে একটু বিচার করতে শুরু করে দিল। সত্যিই কি সারার জন্য সে উপযুক্ত? সারা সেই কখন থেকে হাতে মেহেদি লাগাচ্ছে, এখনো পুরোপুরি সুস্থ না হওয়ায় মেহেদি নিতে যেয়ে হাতটা একটু বেশিই কাঁপছে। আর কি, সে তো পার্লারের মেয়েটার হাতে থেকে নিজের বাম হাতে মেহেদি নিবেই না, ডান হাতটাই শুধু গতকাল সাজিয়ে নিয়েছে। আর দুপুরের খাবার শেষ করে নিজের বাম হাতটা নিয়ে নিজেই বসেছে মেহেদি লাগাতে। সত্যি বলতে সারা পার্লারের ডিজাইনারদের থেকে কোনো অংশে কম নেই, যেমন মেহেদি লাগাতে পারে তেমন সাজাতেও পারে। কিন্তু অসুস্থতার কারণে আয়েশা সারাকে চাপে না ফেলার জন্যই পার্লার থেকে লোক আনিয়ে নিয়েছে। সারাকে আজকে একটু বেশি সুন্দর লাগছে বলেই আয়েশার মনে হচ্ছে। কথাটা আয়েশা বেশ কয়বার বলে ফেলেছে। ওর কাছে আয়েশার সারার প্রতি এখন এক অন্যরকম টান অনুভব হয়, যা এর আগে কখনো হয়নি। কারণটা আয়েশা বুঝতে না পারলেও ব্যাপারটা বেশ ভালো লাগে আয়েশার। হয়তো সেই টান থেকেই আয়েশা এমন একটা প্রস্তাব রেখেছে হাসিবের কাছে। হাসিবও প্রথমে চিন্তিত ছিল সারার দিনদারিতার ব্যাপারে, কারণ হাসিব খুব ভালো করেই মুস্তাকিনের চাহিদাটা জানে। কিন্তু আয়েশা খুব ভালো করে হাসিবকে সারা দিনের পথে ফেরার আগ্রহটা জানিয়েছে, যা শুনে হাসিবও অনুভব করেছে সারার মুস্তাকিনকে প্রয়োজন। মুস্তাকিনের মায়ের সাথে আয়েশা অনেক গল্প জুড়ে বসেছে, তার আসার পর থেকেই মাঝখানে শুধু গোসল আর খাওয়াটা শেষ করেছে। তাছাড়া বেশিরভাগ সময় সে মুস্তাকিনের মাকে সময় দিয়েছে। মুস্তাকিনের মা আয়েশার ব্যবহারে বেশ খুশি, আর একরকম ভরসাও জন্মে গেছে। আসার পর থেকে যত্ন নেওয়া, যথেষ্ট সম্মান দেওয়া, পাশাপাশি মুস্তাকিনের বিয়ে নিয়েও কথা চলেছে। আর সুযোগ বুঝে তখনই আয়েশা সারার ব্যাপারটা জানিয়েছে তাকে। মুস্তাকিনের মা আপনি আয়েশার প্রতি এতটা ভরসা অনুভব করল যে একভাবে বলেই ফেলল, মা তোমার প্রতি আমার ভরসা আছে, তুমি নিশ্চয় ভালো বুঝেই প্রস্তাবটা রেখেছ, কিন্তু সারা মা কি রাজি হবে? তুমি তো সবই জানো। কিছুটা মন খারাপ করেই কথাটা বললেন। আয়েশা বলল, আন্টি আপনি বেশি চিন্তিত হবেন না, আমি সারাকে এখনো বলিনি। আগে আপনাকে বললাম, সারাকে দেখাবো বলেই আপনাকে আগেই পাঠিয়ে দিতে বলেছিলাম। আপনি আগে ওকে দেখুন, ওকে যদি পছন্দ হয় আমি নিজে সারার সাথে কথা বলবো, বুঝাবো। আর বললেন না, ভরসা করেন, আমি আশা রাখি। এমন ভরসা সারাও আমাকে করে, আর সেই আশাতেই আপনার কাছে প্রস্তাবটা রেখেছি। মুস্তাকিনের মা বলল, ঠিক আছে মা, তুমি সারাকে ডাকো, আমি ওর সাথে একটু কথা বলি। তবে আমি কিছুই বলবো না, যা বলার তুমি আগে বলিও, তারপর না হয়। কথাটা শেষ করার আগেই সারা আর লাইসা আয়েশার ঘরে এসে প্রবেশ করল। সারা আয়েশার পাশে বয়স্ক একজনকে দেখে কাছে এসে নিজে থেকেই সালাম দিল। মুস্তাকিনের মা বলল, ওয়ালাইকুমুস সালাম মা,
কেমন আছো তোমরা? সারা বলল, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? মুস্তাকিনের মা বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম তোমাদের? সারা বলল, আমি সারা, আর ও লাইসা, আমরা সবাই ফ্রেন্ড। মুস্তাকিনের মা বলল, মাশাআল্লাহ, সুন্দর নাম। আয়েশা বলল, আর ইনি হলেন মুস্তাকিন স্যারের মা। আর জানিসই তো, মুস্তাকিন স্যার হাসিবের বেস্ট ফ্রেন্ড। লাইসা বলল, ওহ আচ্ছা আচ্ছা, আপনি একাই এসেছেন, স্যারের ওয়াইফ আসেনি? আয়েশা কিছুটা হকচকিয়ে গেল, কি বলবে বুঝতে পারছে না। মুস্তাকিনের মা বলল, আমি একাই এসেছি মা। মুস্তাকিনের বউ ওর সাথে থাকে না, ওদের ডিভোর্স হয়ে গেছে, অনেক দিন হয়ে গেছে। লাইসা বলল, ওহ মাই গড, সিরিয়াসলি, ভেরি স্যাড। সারা বলল, আন্টি মন খারাপ করিয়েন না, এটা নিয়ে আসুন, আপনাকে একটু মেহেদি লাগিয়ে দিই। আমি কিন্তু খুব একটা খারাপ মেহেদি দিই না, হি হি হি। মুস্তাকিনের মা বেশ অবাক হচ্ছে, মেয়েটি কি অবলীলায় তার সাথে আন্তরিকভাবে কথা বলছে, অথচ এই তো কিছুক্ষণ আগেই তার সাথে পরিচয়। এতক্ষণ সারার দিকে খুব একটা নজর করে না দেখলেও এখন খুব নিখুঁতভাবে মেয়েটিকে এক ঝলক দেখে নিলেন তিনি। মেয়েটি দেখতে যেমন সুন্দর, কথা বলার ভঙ্গিটাও তেমনি সুন্দর এবং আন্তরিক। আয়েশা সারার আন্তরিকতা দেখে একদমই অবাক হয়নি, কারণ এই কয়টা দিন সারার সাথে অনেক বেশি মেলামেশা করে বুঝেছে ইসলামের প্রতি আগ্রহ ওকে এমন আন্তরিক করে তুলেছে। সারা এই কয়টা দিন অনেকগুলো ইসলামিক বই পড়েছে, হাদিস পড়েছে, বিভিন্ন বড় বড় আলেমের লেকচার শুনেছে, সেটা আয়েশা জানে। আর এরই প্রতিফল হলো এমন আন্তরিকতা সহ 5 ওয়াক্ত নামাজ আদায়, নিজেকে বড় ওড়না এবং ফুলহাতা কামিজ সালোয়ারে আবৃত করে নেওয়া সহ ধীরে ধীরে ইসলামের সকল বিধিনিষেধ অনুযায়ী নিজেকে পরিচালনার চেষ্টা করছে সারা। সারাকে যে মুস্তাকিনের মা খুব পছন্দ করেছে এটা আয়েশা বেশ বুঝতে পারছে। যতক্ষণ সারা তার সামনে থাকছে ততক্ষণই নিখুঁতভাবে সারাকে লক্ষ্য রাখছে। আর কিছুক্ষণ আগেই সেটা খুব ভালো করে উপলব্ধি করেছে আয়েশা। সারা হাতে মেহেদি নিয়ে বসেছিল আয়েশার বিছানায়। আয়েশা সারার ডান হাতের নিচের পাশটাতেও মেহেদি লাগিয়ে দিচ্ছে, যদিও সেটা একরকম জোরপূর্বক, কেননা এত মেহেদি বিয়ে বাড়িতে আয়েশা ছাড়া দ্বিতীয় কেউ লাগায়নি। সেখানে সারাকে এভাবে কোণের সাজে মেহেদি লাগানো হচ্ছে দেখে সে নারাজি, কিন্তু কে শোনে কার কথা। আয়েশা কড়াভাবে সারার নারাজকে তিরস্কার জানিয়ে বলেছে, আমার বিয়েতে তোরা সাজবি না তো কে সাজবে? হ্যাঁ, আর তুই তো মেহেদি লাগাতে ভীষণ ভালোবাসিস, তোকে তো আমি আমার বিয়েতে দ্বিতীয় কোণের সাজেই সাজাবো, হি হি হি। সারা আর সেখানে কিছু বলতে পারেনি। সারার মেহেদি লাগানোর মাঝখানের দিকে মুস্তাকিনের মা তাদের পাশে এসে বসেছে, ওর গল্প শুনছে আর সারার নম্রতা উপভোগ করছে। সারার অসুস্থতার গল্প শুনে মুস্তাকিনের মা সারার মাথায় হাত বুলিয়ে কিছুক্ষণ আদর করে দোয়াও করে দিয়েছে। সারার পানি পিপাসা পেয়েছে শুনে কাউকে পানি আনতে না দিয়ে তিনি নিজেই তার ব্যাগ থেকে পানির বোতল বের করে পানি খাইয়ে দিয়েছে। আয়েশার আর বুঝতে বাকিই বা থাকে কি তখন, এখন শুধু অপেক্ষা মুস্তাকিনের মতামত জানা, তারপর আয়েশা নিজেই সারার সাথে কথা বলবে। আয়েশার নিজের উপর ভরসা আছে, কেননা আগের সারা হলে সে কখনোই এতটা আত্মবিশ্বাস নিয়ে প্রস্তাবটা রাখতে পারত না, আর সারাকেও এ ব্যাপারে বলা হতো না। মোট কথায় ঘটনাটি পুরোপুরি অসম্ভব ছিল। কিন্তু এই সারা এখন যতটা শান্ত, নম্র, ধর্মপ্রেমী হয়েছে তাতেই আয়েশার এই ভরসার সৃষ্টি। বিকেল পেরিয়ে সন্ধ্যা নামবে এখন। আয়েশা এতক্ষণে জেনে গেছে বরপক্ষ বেরিয়ে পড়েছে। আয়েশা সারা, লাইসা সহ সবাইকে যে যার মতো রেডি হয়ে নিতে বলল, আর কিছুক্ষণের মধ্যেই হয়তো ও বাড়ি থেকে সবাই চলে আসবে। সারা কখনো শাড়ি পরেনি, ছোটবেলা থেকেই ওয়েস্টার্ন ড্রেস পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করত,
আজ আয়েশার আবদারে সব বান্ধবীদের শাড়ি পরতে হবে, কিন্তু সবার মাঝে সারা বেশ বিপাকে পড়েছে। সে না জানে শাড়ি পরতে আর না পারে শাড়ি সামলাতে। সারা বেশ কয়েকবার আয়েশাকে বলে উঠল, আয়েশু, তুই কিন্তু আমার উপর জুলুম করছিস। তুই তো জানিস আমি কখনো শাড়ি পরিনি। আমি পারবো না এই শাড়ি সামলাতে। আমাকে ছেড়ে দে বইন প্লিজ। আয়েশা বলল, এই যে মেয়ে শোনো, এত চিন্তা করতে হবে না তোমার। পার্লার থেকে তো আপুরা এসেছেই, তারাই তোমাকে শাড়ি পরিয়ে দিবে। তোমার শাড়ি পরা নিয়ে ভাবতে হবে না। আর রইল সামলানোর কথা, তুমি শাড়ি পরে নাচানাচি করতে যাচ্ছ না যে, যার জন্য শাড়ি খুলে পড়ে যাবে। আয়েশার কথায় সবাই হেসে কুটোকুটো হলেও সারা বেশ গুমরামুখ নিয়ে হতাশ দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে উফ ধেত বলে বিছানায় বসে পড়ল। এতক্ষণ মুস্তাকিনের মা ব্যাপারটা দেখছিল আর মুচকি মুচকি হাসছিল, আর চুপ থাকতে না পেরে বলেই ফেলল, চিন্তা করিও না মা, তুমি চাইলে আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। আর এটাও আশ্বাস দিতে পারি যে তোমার শাড়িতে প্রবলেমও হবে না, তুমি শাড়িতে কমফোর্ট ফিল করবে ইনশাআল্লাহ। সারাকে উদ্দেশ্য করে কথাটা বলল। সারা বলল, আপনি পরিয়ে দিবেন? কিছুটা অবাক স্বরে প্রশ্নটা ছুড়ে দিল। মুস্তাকিনের মা বলল, একবার চেষ্টা তো করতেই পারি, তাই না? আয়েশা বলল, নে, তাহলে তো হয়েই গেল। আন্টি যেভাবে আশ্বাস দিচ্ছে তাতে মনে হয় তুই শাড়ি পরে নাচতেও পারবি, হি হি হি। মুস্তাকিনের মা বলল, হ্যাঁ, চাইলে তাও পারবে ইনশাআল্লাহ। সবার সাজগোজের মাঝে সারাকেও তৈরি করে দিল মুস্তাকিনের মা। শাড়ি পরাবার সময় সারার কাছে তার আবদার ছিল তিনি সারাকে হালকা করে সাজিয়ে দেবেন। যদিও বয়সটা বেড়েছে, তাদের মতো করে সাজাতে পারবে না, তবুও এটা তার একটা আবদার। সারাও বেশ খুশি হয়েছে মুস্তাকিনের মায়ের এমন বন্ধুসুলভ আচরণে। মনে মনে একবার ভেবেও নিয়েছে যে এই জন্যই বোধ হয় মুস্তাকিন স্যার এমন নম্র, ভদ্র এবং ইসলামী মাইন্ডের হয়েছে। বরপক্ষ এসেছে প্রায় ঘণ্টা খানেক হয়ে গেল, আদর আপ্যায়নেরও কমতি নেই। বাড়ির বড় মেয়ের বিয়ে বলে কথা, কিছুটা ধুমধামেই বিয়ের অনুষ্ঠানটা হচ্ছে। যদিও হাসিব এমনটা করতে নিষেধ করেছিল, বলেছিল যেন খুব স্বল্প খরচে বিয়েটা সম্পন্ন করা হয়, কিন্তু বাবা মায়ের চাওয়াটাকেও প্রাধান্য দিতে যেয়ে হাসিবও নিষেধাজ্ঞা কঠোর করতে পারেনি। হাসিব চারদিকটা একবার চোখ বুলিয়ে দেখে নিল। বাড়িটা লাল, নীল, সাদা আলোতে সাজানো হয়েছে। খুব বেশি লোকের সমাগম নেই, একান্ত কাছের আত্মীয় যারা তারাই এসেছে, কিন্তু তবুও বেশ ধুমধামে একটা ব্যাপার। সব কিছুর মাঝে হাসিবের একটা ব্যাপার খুব ভালো লেগেছে, আর সেটা হলো আয়েশা নিজেই বাবাকে দিয়ে তদারকি করে নারী ও পুরুষের জন্য আলাদা অবস্থান করার ব্যবস্থা করেছে। মেয়েদের সাইডে যাবার জন্য সামনেই যে দরজাটা রয়েছে, সেখানে দরজার সাথে বড় করে লিখে দেওয়া হয়েছে পুরুষের প্রবেশ নিষেধ। সবটা দেখে মুস্তাকিনেরও বেশ ভালো লেগেছে, কিন্তু মুস্তাকিন বিয়ে বাড়ি আসার পর থেকেই মাকে খুঁজে বেড়াচ্ছে। না জানি সে কি করছে, কোন মেয়েকে পছন্দ করে বসে আছে কে জানে। এই ব্যাটা হাসিব আর আয়েশা প্ল্যান করে তো, এই জন্যই মাকে আগে আনিয়ে নিয়েছে। আয়েশা সেই কখন থেকে লক্ষ্য করছে মুস্তাকিনের মা ঘরের এক কোণে বসে দূর থেকে সারার দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। আয়েশা সবার মাঝ থেকে কিছুক্ষণের জন্য আলাদা হয়ে মুস্তাকিনের মায়ের পাশে এসে দাঁড়ালো, তার হাতে হাতটা রেখে বলে উঠল, আন্টি, পছন্দ হয়েছে সারাকে? মুস্তাকিনের মা বলল, কেন পছন্দ হবে না মা? মাশা আল্লাহ, যেমন নম্র ঠিক তেমন সুন্দর, দেখছো না? নীল রঙের শাড়ি আর হালকা সাজে মেয়েটাকে কত সুন্দর লাগছে। মেয়েটার চেহারা মায় ভরা। আয়েশা বলল, আলহামদুলিল্লাহ আন্টি, তাহলে আপনি স্যারের সাথে কথা বলে দেখিয়েন। স্যার যদি সম্মতি জানায় তাহলে আমি সারার সাথে কথা বলবো ইনশাআল্লাহ। মুস্তাকিনের মা বলল, তা না হয় বলবো, ওকে আমি রাজিও করে নিব ইনশাআল্লাহ, কিন্তু
আয়েশা বলল, সারাকে নিয়ে ভাবছেন যে ও সব শুনে রাজি হবে কিনা? মুস্তাকিনের মা বলল, হুম। আয়েশা বলল, চিন্তিত হবেন না আন্টি, আল্লাহ ভরসা। সারা ডেকে বলল, আয়েশা, কিরে এদিকে আয়, শোন। আয়েশা বলল, আন্টি আমি ওদিকে যাচ্ছি, কিছু লাগলে বলবেন, আর একদম বেশি ভাববেন না। আয়েশা বেশ হাসি খুশি আজ। আয়েশাকে নতুন বউয়ের সাজে বেশ সুন্দর লাগছে, সবাই দেখছে আর ফাজলামো করে বলছে, দেখি সাজ তোর বর সারা রাত তোকে দেখেই কাটিয়ে দিবে, হা হা হা। রাত প্রায় 10:30 বাজে। 10 মিনিট হলো আয়েশার আকদ সম্পন্ন হয়েছে। আয়েশার এবার বিদায়ের পালা। আয়েশা যতটা খুশি তার অর্ধেক দিন পূর্ণ হওয়া নিয়ে, ঠিক ততটাই কষ্ট হচ্ছে বাবা মা নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়ি যেতে হচ্ছে ভেবে। সেখানে যে তার কোনো কষ্ট হবে না সেটা আয়েশা জানলেও, নিজের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাবার কষ্টটা তার দুচোখ থেকে ঝরে পড়ছে। আয়েশাকে বিদায় দিতে বাবা মাও কান্নায় ভেঙে পড়েছে। বড় আদরের মেয়ে যে শ্বশুর বাড়ি যাচ্ছে, নিজেকে সামাল দিতে পারছে না তারা। আয়েশাকেও সারা সহজে সামলাতে পারছে না, শক্ত করে আঁকড়ে রেখেছে। সারার নিজেরও এমন পরিস্থিতিতে কষ্ট হচ্ছে। বিয়ে নিয়ে কখনো সারা এমনটা ভাবেনি বা দেখেওনি। সারা বিয়ের অনুষ্ঠানে ছোট থেকেই খুব কম যেত, যদিও বা যেতে হতো যে শেষ অবধি কখনো থাকেনি, যার দরুন আজকের ঘটনাটা সারার জন্য একদমই নতুন। সারার চোখেও ফোঁটা কয়েক পানি পড়ছে। সারা খুব অবাক হলো নিজেই নিজের কাণ্ড দেখে। তার মাঝে হঠাৎ মুস্তাকিনের মা সবার মধ্যে বলে উঠল, আপা, আমি বলি কি, আয়েশার যেহেতু খুব মন খারাপ, আর ওখানেও সবাই আয়েশার জন্য নতুন, হয়তো প্রথমেই সবার সাথে কমফোর্টেবল হবে না, আপনি বরং সারা আর লাইসা মাকে ওর সাথে পাঠিয়ে দিন, আমি সঙ্গে সঙ্গে রাখবো ওদের দুজনকে। আয়েশার মাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। আয়েশার মা বলল, জি আপা, ওদের নিয়ে যান। আপনি আমার মেয়েকে একটু বুঝিয়ে রাখবেন, মন খারাপ যেন না করে। এই সারা শোন, তোরা দুজনও যা আয়েশার সাথে। সারা আর লাইসা কিছু না বলে আয়েশার সাথে যাবার উদ্দেশ্যে বেরিয়ে এলো। সারা এখনো সেভাবে বোরখা নিকাব করা শুরু করেনি, কিন্তু চুলগুলো পুরোটা খোলা অবস্থায় থাকায় বেশ অস্বস্তি বোধ করবে বলে দ্রুতগামী হয়ে একটা স্কার্ফ ওড়না মাথার উপর নিয়ে নিয়েছে। লাইসা অবশ্য সারাকে খ্যাত দেখাচ্ছে বলে দু একবার তাকে বাধাও দিয়েছে, কিন্তু আয়েশা তাকে ইশারায় সম্মতি জানালে আশ্বস্ত হয়। আয়েশাকে হাসিবের সাথে মাইক্রোবাসের সামনের দিকে বসিয়ে দেওয়া হয়েছে। ড্রাইভারের পাশে বসেছে রায়হান এবং মুস্তাকিন, আর আয়েশা হাসিবের পেছনে দিকটায় মুস্তাকিনের মা সারা আর লাইসাকে নিয়ে বসেছে। বাকি আরও যে কয়েকজন এসেছিল তারা আরও একটা গাড়িতে আসছে। গাড়িতে ওঠার সময় সারা আর লাইসার দিকে রায়হান মুস্তাকিন সেভাবে লক্ষ্য না করলেও, গাড়ি থেকে নামার সময় মুস্তাকিন মাকে হাত ধরে নামাতে যেই খেয়াল করল সাথে সারা এবং লাইসাও এসেছে। হঠাৎই কেন জানি সারার দিকে চোখ চলে যায় মুস্তাকিনের। মুস্তাকিন কখনো এভাবে সারাকে দেখেনি, এমনকি সত্যি বলতে সারাকে আসলে কেমন দেখতে জানেই না ভালো করে। কখনো মুখের দিকে তাকিয়ে কথা হয়নি সারার সাথে, আজ হঠাৎ এভাবে চোখ চলে যাবার কারণ কি? তবে কি হাসিবের এমন প্রস্তাবের কারণেই সারার প্রতি এমন দৃষ্টি? নিজেই নিজেকে ধমক দিয়ে সেখান থেকে সরে যেয়ে সারা লাইসাকে নেমে আসার সুযোগ করে দিল। মুস্তাকিনের চোখে বারবার সারার চোখ নামিয়ে রাখা মুখটা ভাসছে। কলাপাতা কালারের সিল্ক শাড়ি, হালকা সাজ, কানে একটা ঝুমকো আর ওড়নায় মুড়িয়ে রাখা চুলগুলো বারবার কান ঘেঁষে গালে এসে পড়ছে। সারা সেদিকে লক্ষ্য না করেই নিজেকে ওড়না দিয়ে ঢেকে নেবার আপ্রাণ চেষ্টায় ওড়না বড় করার চেষ্টা করছে। মুস্তাকিন নিজের প্রতি খুব বিরক্ত হচ্ছে তার এমন বোকামির জন্য। বারবার কেনই বা সারাকে নিয়ে ভাবনা ঘিরে ধরছে তাকে। আয়েশা অনেকক্ষণ যাবৎ কাঙ্ক্ষিত মানুষটার জন্য অপেক্ষা করছে নিজের করে পাওয়া স্বামীর ঘরে। আজ তাদের বাসর রাত।
বিছানায় বসে থাকতে থাকতে আয়েশা কিছুটা হাঁপিয়েই উঠেছিল বলে ঘরের চারপাশটা হেঁটে হেঁটে ঘুরে দেখছিল। পেছনে থেকে হাসিবের সালাম দেওয়া শুনে সামনে ঘুরে দাঁড়িয়ে সালামের উত্তর নিল, কিন্তু যার জন্য এত অপেক্ষা সেই কাঙ্ক্ষিত মানুষটা সামনে আসার পরে আয়েশা খানিকটা নেতিয়ে গেছে। আয়েশা কোনোভাবেই চোখ তুলে হাসিবের দিকে তাকাতে পারছে না। লজ্জায় গাল দুটো টকটকে লাল টমেটোর মতো দেখাচ্ছে। হাসিব আয়েশার লজ্জা পাওয়া দেখে বলে উঠল, আমার মহারানী লজ্জা পাচ্ছে বুঝি? দেখি একটু আমার দিকে তাকাও দেখি। আয়েশা কিছু বলতে পারছে না। লজ্জাবতী লতা যেমন কারোর ছোঁয়া পেয়ে কুঁকড়ে যায়, ঠিক তেমনি আয়েশাও যেন কুঁকড়ে গেছে হাসিবের হাতের স্পর্শ পেয়ে। হাসিব কথা বলতে বলতেই আয়েশার থুতনি ধরে মুখটা উপরের দিকে করে নিল। আয়েশা চোখ বন্ধ করে রেখেছে, কোনোভাবেই চোখ খুলছে না। মনে হচ্ছে চোখ খুললেই বুঝি খুন হয়ে যাবে হাসিবের চাহনিতে। হাসিব কিছুক্ষণ আয়েশার লজ্জায় মাখা রূপটা উপভোগ করে আয়েশার কপালে হাত রাখল। আয়েশা বুঝতে পেরে গেছে হাসিব এখন তার কপালে হাত রেখে দোয়া পড়ছে। আয়েশা নীরবে চোখ বন্ধ অবস্থাতেই তা অনুভব করল। দোয়া পড়া শেষ করে হাসিব পরম আদরে হাতটা সরিয়ে সেখানে ভালোবাসার প্রথম স্পর্শ এঁকে দিল। আয়েশা কিছুটা ছিটকে উঠে লজ্জায় পালাবার চেষ্টা করল, কিন্তু হাসিব ততক্ষণে পেছনে থেকে আয়েশার হাত ধরে ফেলেছে। হাতের কবজি ধরে হাসিব ক্রমশ আয়েশার দিকে এগিয়ে আসতে আসতে বলল, আমার বউ যে এতটা লজ্জাবতী আগে কিন্তু একদমই বুঝতে পারিনি। আয়েশা কিছু বলছে না, শুধু বড় বড় নিঃশ্বাস ফেলছে। কাঁধে হঠাৎ হাসিবের ঠোঁটের স্পর্শ পেয়ে অনেকটা কেঁপে উঠল। নিজেকে সামলে নিয়ে বলল, আয়েশা বলল, চলুন নামাজটা আদায় করে নিই। হাসিব বলল, তোমার চুলে এই বেলি ফুলের ঘ্রাণটা বেশ মনকাড়া। আয়েশা বলল, আপনার অজু আছে? না থাকলে অজু করে আসুন নামাজ পড়ে নিই। হাসিব বলল, তুমি জায়নামাজ বিছিয়ে নাও, আমি অজু করে আসছি। আয়েশা ফ্লোরে দুইটা জায়নামাজ বিছিয়ে নিল। জায়নামাজ দুটো নিজেই সঙ্গে নিয়ে এসেছে, সাথে আরও বেশ কিছু হাদিয়াও এনেছে হাসিবের জন্য। কিন্তু এটাই হবে হাসিবকে দেওয়া তার প্রথম উপহার। হাসিব অজু করে এসে দেখতে পেল দুটো একই রকম জায়নামাজ বিছিয়ে রেখেছে। সামনে রাখা জায়নামাজটা হাসিবের জন্য, আর পেছনে রাখা জায়নামাজ আয়েশার। হাসিব বুঝে গেছে আয়েশা তাকে ইমামের স্থান দিয়েছে। দুজনে একসাথে জামায়াতে নামাজ আদায় করে নিল। হাসিব জায়নামাজ গুছিয়ে রাখতে গেলে আয়েশা হাত থেকে জায়নামাজটা নিয়ে বলল, যে সময়গুলোতে আপনি বাসায় নামাজ আদায় করবেন জায়নামাজ গুছিয়ে দেওয়ার দায়িত্বটা আমি নিতে চাই। হাসিব সন্তুষ্টিজনক হাসি দিয়ে আয়েশাকে সম্মতি জানালে আয়েশা দুটো জায়নামাজ একসঙ্গে গুছিয়ে রেখে দিতে গেলে হাসিবও চুপি চুপি পেছনে দিক থেকে আয়েশাকে নিজের বাহুর মধ্যে আবদ্ধ করে নিতেই আয়েশা একটু আতকে উঠতেই হাসিব বলে উঠল, আরে কি হলো, ভয় পেলে নাকি? আয়েশা বলল, হঠাৎ এমন, তাই। হাসিব হি 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 করে হেসে বলল, আমি এমনই করব, বুঝলে? আয়েশা বলল, জি বুঝেছি, ছাড়ুন, আমি শাড়ি বদলে আসি। অনেকক্ষণ এত ভারী শাড়ি বহন করে ক্লান্ত হয়ে গেছি। হাসিব বলল, এই না, আর কিছুক্ষণ থাকো না শাড়ি পরে, আমার বউটাকে খুব সুন্দর লাগছে এই সাজে। আয়েশা লজ্জা পেয়ে গেলে হাসিব আয়েশাকে সামনে টেনে নিয়ে কপালে ছোট্ট একটা চুমু দিয়ে বলল, কত অপেক্ষার পর তোমায় পেলাম। আচ্ছা, আরও কিছুদিন আগে আসনি কেন হুম? আয়েশা বলল, বাচ্চাদের মতো প্রশ্ন হয়ে গেল না? হাসিব বলল, না সত্যি বলছি, তোমাকে পেয়ে বারবার মনে হচ্ছে আরও কিছুদিন আগে আসলে আরও বেশি ভালোবাসতে পারতাম। আয়েশা বলল, ইস, ছাড়ুন, বিছানায় যেয়ে বসুন, আমি শাড়ি বদলে আসছি। হাসিব বলল, বললেই হলো ছাড়ুন, এত সহজে ছাড়ছি না হু। কথাটা বলেই হাসিব আয়েশাকে পাজা করে কোলে তুলে নিল। আয়েশা ভ্যাবাচেকা খেয়ে বলল, আয়েশা বলল, আরে করছেন কি? আপনি জানেন আমার কত ওজন,
ইস ছাড়ুন। হাসিবের কোলে নড়াচড়া করতে করতে কথাগুলো বলল। হাসিব বলল, আচ্ছা এই নাও, ছেড়ে দিলাম। বলেই আয়েশাকে ধোপাস করে বিছানার উপর ছেড়ে দিল। আয়েশা ব্যথা না পেয়েও দুষ্টুমির সুরে বলে উঠল, ইস, এত জোরে কেউ ফেলে, ব্যথা পাই না আমি, আমার কি গন্ডারের চামড়া নাকি হু? হাসিব হেসে হেসে বলে উঠল, তা হবে কেন? আর আমি কি আমার বউকে ব্যথা দেব নাকি? হ্যাঁ। এই তুমি কি সত্যিই ব্যথা পেলে? আচ্ছা সরি মহারানী। আয়েশা বলল, আরে ব্যথা পাইনি, আমি তো এমনি। হাসিব আয়েশাকে আর কিছু বলতে দিল না, সে শুধু বলল, দুষ্টুমি করে বলেছ তাই তো, অনেক দুষ্টুমি করে ফেলেছ, এখন সব দুষ্টুমি আমি করব। বলে হাসিব নিজের সবটা জুড়ে আয়েশাকে আঁকড়ে নিল। অনেক রাত হয়ে গেছে, তবুও মুস্তাকিনের ঘুম পাচ্ছে না। বারবার কেন জানি মনে হচ্ছে সারা কি ওর জন্য উপযুক্ত, আবার রামিসার মতো সারাও না। আমি আর কোনো ভুল কাজ করব না। একবার ভুল সিদ্ধান্তের জন্য যথেষ্ট শাস্তি পেয়েছি, আর চাই না নিজেকে শাস্তি দিতে। রব্বুল আলামিন যা চাইবে তাই হবে, আমি আর চিন্তা করব না। সারা, লাইসা এবং মিষ্টিকে সঙ্গে নিয়ে মুস্তাকিনের মা একটা ঘর দখল নিয়েছে, যেখানে চারজনই এক বিছানাতে, আর সারাকে পাশে নিয়েছে। সারা এখনো বোঝেনি যে মুস্তাকিনের মা কেন তাকে এক্সট্রা কেয়ার নিচ্ছেন। তবে এত কথা গল্পের মাঝে শেষ কথায় যেন সারা দমে গেল। মুস্তাকিনের মায়ের ধারণা মতে বেশ চতুরতা খাটিয়ে প্রশ্নটা করলেও বুঝতে পারেনি যে সে সরাসরি মুস্তাকিনের সাথে সারার বিয়ের কথাই বলে ফেলেছেন। মুস্তাকিনের মা বলল, মা, বিয়ে নিয়ে কি ভাবছ? বিয়ে করবে কবে নাগাদ? আচ্ছা একটা প্রশ্ন করি, যদি এমন কেউ তোমাকে বিয়ের প্রস্তাব পাঠায় যে ডিভোর্সি, কিন্তু ছেলেটা দিনদার, তুমি কি রাজি হবে? সারা বেশ চমকে যায় তার কথায়, কিছুক্ষণ ভাবছে এমন প্রশ্নের কারণ কি। পরক্ষণেই মনে পড়ে দুপুরের দিকে বলা সেই কথাটি, আমি একাই এসেছি মা, মুস্তাকিনের বউ ওর সাথে থাকে না, ওদের ডিভোর্স হয়ে গেছে অনেক দিন আগে। তাহলে কি উনি স্যারের সাথে আমার বিয়ের কথা ভাবছেন? তা কি করে হয়? উনি আমার শিক্ষক, যদিও উনাকে আমার ভালো লাগে, যথেষ্ট শ্রদ্ধেয়, কিন্তু স্বামীর জায়গায়। আর উনির তো বিয়ে। উফ, কি বলছেন আন্টি এগুলো? কি বলা উচিত আমার? সারার কোনো উত্তর না পেয়ে আবারও জিজ্ঞেস করলেন, কি হলো মা? সারা বলল, আন্টি, সত্যি বলতে আমি এখনো বিয়ে নিয়ে কিছু ভাবিনি। মুস্তাকিনের মা বলল, তা ঠিক আছে, কিন্তু এমন যদি হয় তাহলে তুমি কি বলবে? সারা বলল, আন্টি, সবটা তো আমার উপরে না, রব্বুল আলামিন যেমনটা চাইবেন তেমনটাই হবে। যদি রিকে এমন কেউ থাকে তাহলে কি ইবা করতে পারি? আমি এখন আমার সবটাই আল্লাহর উপর ছেড়ে দিয়েছি, তার উপরেই সব ভরসা। তবে আমি মানলেও আমার বাবা মায়ের ব্যাপারে কি বলবে আমার ধারণা নেই। কথাগুলো শুনে মুস্তাকিনের মা একদিক থেকে আশ্বাস পেলেও অন্যদিক থেকে থেমে গেলেন। সত্যিই তো কোন বাবা মাই তো চায় না বিবাহিত ছেলের সাথে মেয়ের বিয়ে দিতে। আর শুনেছি সারার ফ্যামিলি হাই স্ট্যান্ডার্ড, বেশ বড় লোক, আর আমরা তো সাধারণ ফ্যামিলি, কেনই বা মানবে? সারা বলল, আন্টি, অনেক রাত হয়ে গেছে, দেখুন মিষ্টি আর লাইসা সে কখন ঘুমিয়ে গেছে, আপনিও ঘুমিয়ে পড়ুন। মুস্তাকিনের মা বলল, হ্যাঁ মা, তুমিও ঘুমাও। সারার মাঝে হঠাৎ মুস্তাকিনকে নিয়ে ভাবনার উদয় হলো। পাশ ঘুরে ভাবছে, সত্যি বলতে স্যারকে প্রথম থেকেই আমার ভালো লাগে, ভীষণ সৎ এবং আল্লাহ ভীরু মানুষ। তা না হলে কি একবারও আমার দিকে লক্ষ্য করে দেখত না? আর তাছাড়াও হঠাৎ সেদিন স্যার বিবাহিত শুনে বুকের মধ্যেও ছ্যাত করে উঠেছিল। হয়তো স্যারের প্রতি ভালো লাগা থেকেই এমন হয়েছিল। কিন্তু স্যারের জীবনে সত্যিই যে এত বড় আঘাত পেয়েছে দেখলে বোঝাই যায় না। কতটা হাসি খুশিভাবে সবার সাথে কথা বলে অনেক প্রাণবন্ত, হঠাৎ কেন এখন মনে হচ্ছে যে স্যার ভেতরে ভেতরে ভীষণ কষ্ট পায়। আন্টি কি সত্যিই আমাকে স্যারের বউ করতে চান? সেসব কি ভাবছি আমি? না,
কোনো নন মহারাম পুরুষকে নিয়ে ভাবনা বা কল্পনা করা তো নাজায়েজ। উফ, আল্লাহ মাফ করুন, আর ভাববো না এসব, সব তো তোমার উপর ছেড়ে দিয়েছি রব্বুল আলামিন, তুমিই তো আমার একমাত্র অভিভাবক। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী পর্বে। আসসালামু আলাইকুম।